আমরা আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি দেখব। দেখেন, আমি যেই ওয়েবসাইটটাতে আছি এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এটা হচ্ছে একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। আপনারা এখানে লগ ইন করেন, লগ ইন করে আপনাদের কোর্সের ভিডিওগুলো এখানে দেখতে পারেন। ঠিক আছে? এবং আমরা যদি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলি বা ইন্টারন্যাশনাল কিছু সিএমএস আছে এডুকেশন ম্যানেজমেন্টের, ওই সিএমএসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। ওই তুলনায় ওয়ার্ডপ্রেস দিয়ে করতে গেলে আপনি অনেক সস্তায় সেটা করতে পারবেন। বিশেষ করে ক্লায়েন্ট, আমরা তো আর নিজেরা ওয়েবসাইট নিজেদের জন্য এত ওয়েবসাইট বানাবো না ক্লায়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো ক্লায়েন্টরা কিন্তু মানে খুব সস্তায় ওয়েবসাইট বানাইতে পারে। আমি লাস্ট উইকে একটা ই কমার্স ওয়েবসাইটে কাজ করছি আমার ক্লায়েন্টের। তো ওই ই কমার্স ওয়েবসাইটের আমার ক্লায়েন্ট এক বছরে বিল দিছে হচ্ছে, আপনার সিএমএস বিল দিছে হচ্ছে 600+, মানে $600 বেশি হচ্ছে তার শুধু যে সিএমএস। যেমন আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছি, আপনাদের কিন্তু কোনো জায়গায় টাকা দিতে হচ্ছে না, কারণ ওয়ার্ডপ্রেস আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারতেছেন। কিন্তু সফটওয়্যার তো কিনতে হয়, তাই না? ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা তো কিনতে হয় না, এটা ফ্রি। কিন্তু আমি যে সিএমএসের কথা বলতেছি এটা এতটা এক্সপেন্সিভ যে $600 বেশি কিন্তু তার শুধু এই সিএমএস বাবদ খরচ হয়েছে। তারপর ডেভেলপার আমি আছি, আমাকে হায়ার করতে হয়েছে, ডিজাইনার হায়ার করতে হয়েছে, আরও অনেক কিছুই আছে। হ্যাঁ, তো ওই দিক বিবেচনায় দেখেন, একটা ই কমার্স ওয়েবসাইট যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, শুধু একটা থিম কিনতে হবে, বা অনেক ক্ষেত্রে মানে ক্লায়েন্টের ক্ষেত্রে, আর অনেক ক্লায়েন্টকে কিন্তু থিম কিনতে হয় না, থিম আমার কাছেই থাকে। হ্যাঁ, তো এই যে এই ধরনের ওয়েবসাইট নিউজ পত্রিকা হইতে পারে। আমরা এরকমের নিউজ পত্রিকা হইতে পারে। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের একটা সাইট। এরকম বিজনেস কোনো ওয়েবসাইট হইতে পারে। ঠিক আছে, এরকম বিজনেস কোনো ওয়েবসাইট হইতে পারে। এই সবগুলো ওয়েবসাইট দেখেন একটার সাথে কি আরেকটার মিল আছে। এইটা এক ধরনের কাজ করে। হ্যাঁ, এখানে আপনি জয়েন করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনারা কোর্স দেখতেছেন। হ্যাঁ, এইটা এক ধরনের কাজ করতেছে। এই জায়গায় বিভিন্ন রকমের আর্টিকেল পোস্ট করতেছে, আর্টিকেল মানুষ দেখতেছে। হ্যাঁ, এইটা এক ধরনের কাজ করে। এই জায়গায় কোনো আর্টিকেল ফার্টিকেল কিচ্ছু নাই, এই জায়গায় হচ্ছে এটা একটা বিজনেস ওয়েবসাইট, এখানে সে বিজনেস করতেছে। ঠিক আছে? তো এক এক একটা ওয়েবসাইট কিন্তু আরেকটা ওয়েবসাইট থেকে আলাদা। তো এই রকমের আমি যদি আপনাকে উদাহরণ দিই, আমি আপনাকে শত শত ওয়েবসাইটের উদাহরণ দিতে পারবো। চলুন আমি আরেকটা উদাহরণ দিই হচ্ছে। হ্যালো ভাইয়া, হুম, আপনি যে ওয়েবসাইটটা দেখালেন এরকম ওয়েবসাইট বানায় কি বিক্রি করা যায়? করা যায়। ওয়েবসাইট বানিয়ে আপনি এই ট্যাম্পলেটগুলো বিক্রি করতে পারবেন, এই ট্যাম্পলেটগুলো বিক্রি করতে পারবেন। এই মানে বিক্রির ব্যাপারটাতে অনেক কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, আপনি এই কিট বিক্রি করতে পারবেন। মানে আমরা ধরেন এই যে এইটা তো আমি এলিমেন্টর দিয়ে বানাইছি, এই এলিমেন্টর কিটটা আপনি বিক্রি করতে পারবেন। বা এটা যদি মনে করেন যে আপনি এইচটিএমএল করবেন, এইচটিএমএল করে বিক্রি করতে পারবেন। এই ধরনের বিজনেস আমি নিজে কিছুটা ইনভলভ আছি। হ্যাঁ, থিম ফরেস্ট আমার কিছু প্রোডাক্ট সেল হয়। এইটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ডোনেশনের ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে আসলে আপনি ডোনেট করতে পারবেন। এই যে জাকাত ফান্ডে ডোনেট করতে পারবেন, সদকা ফান্ডে ডোনেট করতে পারবেন, জেনারেল ফান্ডে ডোনেট করতে পারবেন। যে কোনো এক জায়গায় যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে আসলে ডোনেশন একটা ফর্ম লোড হবে। এখানে দেখেন $100 ডোনেট করেন, $10 ডোনেট করেন। আসুন্না ফাউন্ডেশন আছে না? আসুন্না আসুন্না ফাউন্ডেশন, এই আসুন্না ফাউন্ডেশনের মধ্যে এই যে এই বন্যার সময় 100 কোটি টাকারও বেশি ডোনেশন আসছে। এই ডোনেশন মানুষ এখানে করছে, যে দান করুন, এখানে গেলে দান করুন মানে অপশন আছে। হ্যাঁ, যে কোথায় দান করবে, সরাসরি ওয়েবসাইটের মাধ্যমেও তারা ডোনেট করতে পারবে, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা পাঠাইতে পারবে। তো এই রকমের আসুন্না ফাউন্ডেশনের মতো যদি কেউ আপনাকে বলে যে আসুন্না ফাউন্ডেশনের মতো একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে যেন মানুষ ডোনেট করতে পারে, ওই জিনিসটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। এই যেটা হচ্ছে দেখেন, আসুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইট সুন্দর, মানে এটা একটা মানে ভালো লাগা বা ভালোবাসার জায়গা আসুন্না ফাউন্ডেশন আমাদের জন্য। বাট ইন্টারফেসটা কিন্তু আমার মনে হয় যে আসুন্না ফাউন্ডেশনের সেই জায়গায় তো আর বেশি সুন্দর এবং সিম্পল। হ্যাঁ, আপনি কত ডলার দিতে চান, আপনার নাম ঠিকানা আর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন দিয়ে জাস্ট পেমেন্ট করে দেবেন, সিম্পল। ঠিক আছে? তো এই রকমের এইটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ঠিক আছে? এবং এই সবগুলো ওয়েবসাইট মানে আসুন্নাস ফাউন্ডেশন ছাড়া
এই সবগুলা ওয়েবসাইট আমি নিজে করছি। এই ওয়েবসাইটগুলো করার জন্য আপনাকে যেই জিনিসটা জানতে হবে, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি, চলো আমি একটু ওয়ার্ডপ্রেস ওপেনটা করি। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যেটা বললাম যে এই যে এত রকমের ওয়েবসাইট, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট, আমরা কি ই কমার্স ওয়েবসাইট দেখছি? আমরা তো ই কমার্স ওয়েবসাইট দেখি নাই। চলেন এক দুটো ই কমার্স ওয়েবসাইট দেখে আসি। এই যে একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, সুন্দর। না, এরকমের মানে অনেক রকমের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। আর এই বিষয়গুলো যদি আপনি ভালো করে জানতে চান কিভাবে এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করতে হয়, আমরা তো এটা শিখবো, কিন্তু এর আগে তো বেসিকটা শিখতে হবে নাকি? এই বেসিকটাই হচ্ছে এই যে বাম পাশে যেই অপশনগুলো আছে, যেমন আমরা এই ওয়েবসাইটটাতে আসি। এই ওয়েবসাইটটাতে কোন জায়গায়, এই ওয়েবসাইটটার কোন জায়গায় লিখলে সে এটা এই জায়গায় আসবে, কোন জায়গায় লিখলে এই রকমের করে আসবে, কোন জায়গায় লিখলে এই রকমের আসবে, এই অপশনগুলো আপনার জানা দরকার না? দরকার কি না বলেন? কোন জায়গায় কাজ করলে এই রকমের মেনু আসবে, কোন জায়গায় কাজ করলে এই রকমের সোশ্যাল মিডিয়া অপশন বসানো যাবে, কোন জায়গায় কাজ করলে এই রকমের লোগো বসানো যাবে, এই বিষয়গুলো সবই আপনার জানা দরকার। আর এর জন্য আপনাকে অবশ্যই এই বাম পাশের মেনুগুলো সম্পর্কে জানতে হবে। অনেকেই ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন সম্পর্কে টুকটাক বেসিক জানলেও বা ওয়েবসাইট টুকটাক বানাইতে জানলেও এই বেসিক বিষয়গুলো জানে না। তো এরকম এই বেসিক বিষয়গুলোতে যদি আপনারা মিস করেন তাহলে অনেক কিছুই হারাতে হবে। মানে পরবর্তীতে এই বেসিকটা যদি শক্ত না হয়, বেসিকটা যদি আপনার শক্তপোক্ত না হয়, তাহলে আপনার ডিজাইন সেন্স যতই ভালো থাকেন, আপনি ফাংশন কীভাবে কাজ করাইতে হয় ওইটা বুঝবেন না। এর জন্য আমরা আজকে এই যে এই বিষয়গুলা যে মেনুগুলো আছে, হ্যাঁ, এই মেনুগুলো সম্পর্কে জানবো, বিশেষ করে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা তো ধরেন এই ওয়েবসাইটে কাজ করি, এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আমরা এটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, বাট ব্যাক এন্ডে মানে আমরা ডেভেলপাররা যারা আছি, ব্যাক এন্ডে যে কাজগুলো করব ওই কাজগুলো হচ্ছে এই যে ড্যাশবোর্ড থেকে করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ড্যাশবোর্ড। আমরা জানি যে কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকতে হলে লিখতে হয় ওয়েবসাইটের নামের পরে WP অ্যাডমিন, ঠিক কিনা বলেন? এই লোকগুলো কি নাই? আছেন তো আপনারা? ওকে, মানে যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকতে যাবেন, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। হ্যাঁ, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এইখানে এসে টাইপ করতে হবে WP-ADMIN, তারপর আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকে যাবেন, ঠিক আছে? এখানে আইসা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন, দ্যাটস ইট। তো এই ব্যাক এন্ডে আসার পর আমরা এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি। ব্যাক এন্ডে আসার পর এখানে দেখেন আমাদের এই ওয়েবসাইটটা এরকমের দেখা যাচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটটাতে কিছু কাজ করব। কি কাজ করব? আমরা আগে এর সাথে একটু পরিচয় হয়ে নিই। যখনই কোনো ওয়েবসাইটে কোনো আপডেট আসবে, ধরেন আমাদের এখানে থিম থাকতে পারে, প্লাগইন থাকতে পারে, হ্যাঁ, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটগুলো আমরা এইখানে দেখতে পারবো। এই যে এইখানে আপডেটস আসবে। চলেন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। এই দেখেন এই ওয়েবসাইটটাতে একটা আপডেট আছে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি, আপডেট বলতে থিম, প্লাগইন অথবা ওয়ার্ডপ্রেসের আপডেট আসবে। এই যেটা একটা প্লাগইনের আপডেট। আবার বলছি, কি আপডেট আপনি পাইতে পারেন? একটা থিমের আপডেট পাইতে পারেন। থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন। আমরা কি বিষয়গুলো আগে শিখছিলাম না, যে থিম কি, প্লাগইন কি? লেটস সি, মনে হয় শিখি নাই আমরা। এগুলা আরও পরে শিখবো আমরা। প্লাগইন কি, হ্যাঁ, থিম প্লাগইন সম্পর্কে আমাদের জানার বিষয় আছে পরবর্তীতে। তো এটা হচ্ছে একটা প্লাগইনের একটা আপডেট আসছে, সিলেক্ট করে প্লাগইনটাকে একটু আপডেট করে দেব, ঠিক আছে? এই যে প্লাগইনটা আপডেট হয়ে যাচ্ছে, এই যে আপডেট হচ্ছে। এই যে সাইটটা কাজ করতেছে।
এখন যদি এই মুহূর্তে কেউ সাইটটা ভিজিট করে তাহলে সাইটটা কাজ করবে না, আপডেট কমপ্লিট হওয়ার আগে এই সাইটটা মানে ফাংশন হবে না। আপডেট ডান, আপডেট সম্পূর্ণ হয়েছে দেখে কিন্তু এটা সাথে সাথে আসছে, নয়তো এটা দেখাইতো যে এটা কাজ করতেছে। তো এই যে দেখেন এখন কিন্তু কার আপডেট অপশনটা এখানে নাই, আছে এখানে কিন্তু কার এখন আপডেটস নাই। তো অনুরূপভাবে আমাদের ওয়েবসাইটে যখনই কোনো আপডেট আসবে, সেটা থিমের হতে পারে, সেটা ওয়ার্ডপ্রেসের ভার্সনের হতে পারে। ওয়ার্ডপ্রেস কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভার্সন আপডেট হয়। এখন ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন কত? ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন হচ্ছে 6.6.2, ঠিক আছে। এরপরের ভার্সনটা আসবে 6.6.3, মানে প্রত্যেক সপ্তাহ 15 দিনে একটা করে এই ওয়ার্ডপ্রেসের আপডেট আসে। সুতরাং সপ্তাহ 15 দিন, 10 দিন, 1 মাস এরকমের বিভিন্ন আপডেট আসে। দেখেন আপডেটে কী আছে, বিভিন্ন রকমের বাগ থাকে, ওই বাগগুলো ফিক্স করা হয় এবং নতুন নতুন ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়। আপডেটগুলো আমরা এখানে পাবো। এরপরে আছে পোস্ট। এই পোস্ট আসলে কি মূলত? এই পোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, পোস্ট আপনার আর্টিকেল জানেন কি? আর্টিকেল, হোয়াট ইজ আর্টিকেল? কেউ কি আমার সাথে কথা বলতে পারবেন না? মাইক্রোফোন নাই কারোর? জি ভাই আছে। একটু কথা জি ভাইয়া বলেন। আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি তো জানি না, হ্যাঁ, এর জন্য আমার সাথে একটু কথা বলবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর্টিকেল কি, পোস্ট কি, এই বিষয়গুলো আপনারা জানেন? না ভাইয়া। ওকে, আমি তো সব জানি, আমার কাছে মনে হয় আমি সব পারি। আপনারা এরকম করে সব পারেন, হ্যাঁ। তো আমাকে একটু বুঝতে দিতে হবে আপনারা বুঝেন কিনা। এটা বেসিক একটা ওয়েবসাইট, যান বাঁচানোর জন্য এই ওয়েবসাইটের ডোমেনটা লাইভ রাখছে, হ্যাঁ। একবারে বেসিক, ডিজাইনের দিকে তাকানোর কোনো দরকার নাই। এটা মানে নর্মাল একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে, এটা যেহেতু পূর্বাচলের বিভিন্ন জায়গায় যেসব প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যেমন ফায়ার সার্ভিস আছে, আর্মি ক্যাম্প আছে, এই বিষয়গুলো সম্পর্কে তথ্য দেওয়া, বা বাণিজ্য মেলা আছে, এই তথ্যগুলো নিয়ে লেখালেখি করা। আপনারা ব্লগিং বলতে যেটা বুঝেন, হ্যাঁ, যে ব্লগিং করা, ওই ব্লগিং করাটাই হচ্ছে আর্টিকেল। আমরা যদি ব্লগের মধ্যে ক্লিক করি, আমরা এখানে দেখবো যে হাউ টু গো টু ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023, মানে এটা গত 1 বছর আগের ভিডিও, যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনারা কীভাবে যাবেন, এই বিষয়টা নিয়ে লেখালেখি করছে। এই যে কীভাবে যাবে, হ্যাঁ, এই আর্টিকেলটা এখন পর্যন্ত 3000 মানুষ দেখছে। এই 3000 মানুষের সামনেই আপনি চাইলে বিজ্ঞাপন ডিসপ্লে করাইতে পারতেন, এবং বিজ্ঞাপন ডিসপ্লে করাইয়া আপনি এই জায়গা থেকে টাকা ইনকাম করতে পারতেন, ঠিক আছে। এই যে সিস্টেমটা, এইটাকেই বলা হয় ব্লগিং। আপনি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্পর্কে লিখছেন, এখানে আরও 1-2টা রিসোর্ট আছে, যেমন নিজুমপল্লী রিসোর্ট আছে, তারপরে আবার কি আছে, পূর্বাচল 300 ফিট রোড আছে, জিন্দা পার্কের নাম অবশ্যই আপনারা শুনছেন, লারিবাড়িয়া রিসোর্ট আছে, তারপর হচ্ছে পূর্বাচল পেট হাসপাতাল আছে। এই জিনিসগুলো সম্পর্কে লেখালেখি করে, আমি যদি আর একটু নিচে নামি দেখাই আপনাদের, এই আর্টিকেলটা এখন পর্যন্ত 8700 মানুষ দেখছে, মানে হচ্ছে হিউজ পরিমাণ মানুষ দেখছে। এখান থেকে কিন্তু $2-3 ইনকাম করাটা খুব ইজি ব্যাপার। এরকমের যে কোনো একটা ওয়েবসাইটে যদি এমন 100-200 আর্টিকেল থাকে, তাহলে এই জায়গা থেকে $100-150 কিন্তু মাসে ইনকাম করা খুব ইজি ব্যাপার। আমরা এই বিষয়টা আর একটু সহজ করে যদি বুঝতে চাই, আমরা চলে যাব হচ্ছে জাগো নিউজ। আমার কাছে ভালো লাগে জাগো নিউজটা, এদের ডিজাইনটা। এই যে এইটা হচ্ছে একটা আর্টিকেল, আমরা জানি এটা নিউজ, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। এই নিউজ পত্রিকার ক্ষেত্রে আমরা এটাকে নিউজ বলতে পারি, আর্টিকেল বলতে পারি, পোস্ট বলতে পারি, ঠিক আছে। এই পোস্টটা কেমন, অমুক পোস্টটা দিচ্ছে কেমন হয়েছে, আমরা ওই যে ফেসবুকের পোস্ট বুঝি না, ওই রকমের আর কি। তো এই যে কাজগুলো, যেমন এই জায়গায় আর্টিকেলটা ডিসপ্লে করাইছে, তারপর হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই জায়গায় আর্টিকেলটা লিখছে, ঠিক আছে। এই আর্টিকেলটা কোথায় লিখলে এখানে আসে বা কীভাবে লিখতে হয়, ওই জায়গাটাই হচ্ছে এই যে পোস্ট, ঠিক আছে। আপনারা এই পোস্টটা যদি ভালো করে কীভাবে পোস্ট করতে হয়, আপনারা যদি বেসিক এসইউটা জানেন, হ্যাঁ, তাহলে কিন্তু নিজে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করে কিন্তু
আজকের পর থেকে মানে কালকে থেকে টাকা ইনকাম করতে, মানে কালকে থেকে তো আর আপনার ইনকাম হবে না, কালকে থেকে আপনি কাজে লেগে পড়তে পারেন, 1 মাস 2 মাস পর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ব্লগ ওয়েবসাইট থেকে। এটা পসিবল। আমার বিগিনিংটা ছিল এরকম ব্লগিং করা। তো আমরা যদি পোস্টের উপর হোভার করি, নট অনলি পোস্ট, আমরা যে কোনো মেনুর উপর হোভার করলে এর আন্ডারে যে সাব মেনুগুলো আছে ওই মেনুগুলো আমরা দেখতে পারবো। তো পোস্টের উপর যদি হোভার করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা অপশন আছে। হ্যাঁ, একটা হচ্ছে অল পোস্ট, একটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ট্যাক্স। তো অল পোস্ট দিয়ে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের ওয়েবসাইটের যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট দেখা যাবে। হ্যাঁ, যেমন এই যে এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে আমরা ব্লগের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এই যে এই জায়গায় কতগুলো পোস্ট আছে। হ্যাঁ, এই জিনিসটাই আমরা দেখতে পারবো হচ্ছে যদি আমরা এই যে পোস্টের মধ্যে এসে অল পোস্টের মধ্যে ক্লিক করি। ইমপ্রেশন কিন্তু খারাপ না, জীবনও কাজ করা নেই ওয়েবসাইটে, 1 বছর ধরে কাজ করা হয় না। যাই হোক, এই পোস্টের মধ্যে ক্লিক করলে, অল পোস্টের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে হাউ টু গো টু ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023। তো এই যে আমরা এখানে আসলেও কিন্তু ব্লগের মধ্যে দেখতেছি হাউ টু গো টু ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 23, মানে আমরা এইখানে লেখলে সে এইখানে এসে পাবলিশ হইতেছে। ব্যাপারটা মজার, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলে কি দেখতে পারি যে আমাদের যতগুলো আর্টিকেল আছে সবগুলো আর্টিকেল এখানে দেখা যায়। হ্যাঁ, এই আর্টিকেলটার টাইটেল কি, এই আর্টিকেলটা লিখছে কে, এই আর্টিকেলটা কোন ক্যাটাগরিতে আছে, এই আর্টিকেলটার কি ট্যাক্স দেওয়া হয়েছে, এই আর্টিকেল, এটা সব জায়গায় থাকে না, এটা হচ্ছে কাস্টম মেড, এটা অন্য ওয়েবসাইট থাকবে না। আর্টিকেলটা কবে পাবলিশ করা হয়েছে, কয়টা কমেন্ট করা হয়েছে, এসইও, এটাও সব জায়গায় থাকবে না, এটা কাস্টম মেড। তো আমরা আমাদের যে ওয়েবসাইটে বর্তমানে কাজ করতেছি, আমরা যদি এখানে যে পোস্টের মধ্যে ক্লিক করলে, আমরা অল পোস্টে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখবো। হ্যাঁ, ভাইয়া আমরা এই অপশনগুলো কোথায় যায় দেখতে পারবো? আপনার যেই ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন, আমরা তো একবারে বিগিনিংয়ে আছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্রথম দিনকার কাজই আমরা এখনও পর্যন্ত করতেছি। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে এই যে ড্যাশবোর্ডে আসবেন না, ওয়েবসাইটের নাম লেখার পরে এখানে লিখবেন ওই যে আমি কিছুক্ষণ আগে মাত্র বললাম wp/admin। এই বিষয়গুলো আপনি তো ওয়ার্ডপ্রেস এখনও ইনস্টল করেন নাই, আপনি যত লেট করবেন তত পস্তাবেন, যত লেট করবেন তত পস্তাবেন, পরে দেখা যাবে আপনার ক্লাস করতে মন চাচ্ছে না। আমাদের এই যে কোর্সের ভিডিওগুলো এই জায়গা থেকে একবারে, এই যে জায়গা থেকে একবারে শুরু করে দেন, ঠিক আছে? দেরি করা ঠিক হবে না। আপনি অসুস্থ, আপনার পরীক্ষা, এর জন্য কিন্তু আমি ক্লাস বন্ধ রাখতে পারবো না, ঠিক আছে? সবাই যখন আগায় যাচ্ছে তখন আপনাকে একটু কষ্ট করে হলেও আগাইতে হবে। তো আমরা পোস্টের মধ্যে ক্লিক করলে, অল পোস্টে মানে হোভার ওভার করলে অল পোস্টে যদি যাই, অল পোস্টে গেলে আমরা এখানে দেখতে পারবো আমাদের একটা মাত্র পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড। আমাদের এই ওয়েবসাইটে আসলেও আমরা এখানে দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মাত্র পোস্ট আছে। হ্যাঁ, এখানে কি আছে? কিছুই নাই। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট ইট দেন স্টার্ট রাইটিং। মানে এটা ডিফল্ট একটা পোস্ট। হ্যাঁ, এটা টাইটেল আছে, অথর আছে, ক্যাটাগরি আছে, ট্যাক্স আছে, কমেন্টস আছে, ডেট আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই জায়গায় কিছু বেশি আছে। এখানে এই যে ভিউয়ার আছে, এখানে হচ্ছে এসইও ডিটেল আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কাস্টম মেড। তো আমরা যদি অল পোস্টে ক্লিক, এক্সকিউজ মি, আমরা অল পোস্টে আসার পর আমরা কিন্তু এখানে দেখেন অ্যাড নিউ পোস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপরে আছে অল, এখানে আছে পাবলিশ, এখানে ট্রাস্ট নাই কারণ আমাদের কোনো পোস্ট ট্রাস্টে নাই। কিন্তু আমরা যদি এই জায়গায় আসি, এখানে আসলে দেখবেন পাবলিশ, ড্রাফট, পিলার কন্টেন্ট, মাইন্ড, ট্রাস্ট, এরকম আর অনেকগুলো অপশন থাকবে। হ্যাঁ, যখন যেটা আসবে আর কি। যদি আমরা এটা ট্রাস্টে ডিলিট করে দিই, দেখেন অলের মধ্যে কিন্তু এখন একটা পোস্ট আছে। হ্যাঁ, আমরা এটাকে ট্রাস্ট করে দিচ্ছি। ট্রাস্ট হচ্ছে মানে একটা রিসাইকেল বিনে ফেলানো। এই দেখেন এখন ট্রাস্টে চলে আসছে, ঠিক আছে? মানে এটা রিসাইকেল বিন ফেলছি। এই রিসাইকেল বিন থেকে আমি এখন চাইলে এটাকে আবার উদ্ধারও করতে পারবো, আবার ডিলেটও করে দিতে পারবো। চলো না, এটা আমরা উদ্ধার করে দিই। আবার চাইলে এটাকে পার্মানেন্ট ডিলেট করে দিতে পারি। ওকে, আমরা এই অল পোস্টের মধ্যে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ পোস্ট, অথবা আমরা যখন এই ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, এই যে এইখানেও কিন্তু এখনও আছে অ্যাড নিউ পোস্ট। আমরা হোভার ওভার করলেও কিন্তু দেখতে পাচ্ছি অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে?
তো যেখানেই ক্লিক করেন না কেন এটা আপনাকে একই জায়গায় নিয়ে যাবে, মানে হচ্ছে নতুন একটা পোস্ট করার জন্য নিয়ে যাবে। আপনি এইখানে আসলে আপনার কাছে মনে হবে যে দুনিয়া আন্ধার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না আমি, মানে কেমন জানি একটা। হ্যাঁ, তো লেখার জন্য এই এনভায়রনমেন্টটা চমৎকার, কিন্তু অনেকে নতুন অবস্থায় এই এনভায়রনমেন্টটাতে ভয় পায় যে আমি কোথায় কী করব, কোথাও কিচ্ছু নাই, কী লিখবো। নতুন হইলে এখানে কিছুই খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা যদি এখানে লিখি একটা, কি করা যায়, একটা রেসিপি লিখবো, যেহেতু আমাদের এটা ফুড ব্লগ, আমরা প্রথমে নাম দিয়েছি হচ্ছে ফুড ব্লগ। হ্যাঁ, ফুড ব্লগ পিৎজা। পিৎজা রেসিপি লিখে RECIP পিৎজা রেসিপি আমরা নিচ থেকে যে কোনো একটা ইজি হোমমেড পিৎজা ডো রেসিপি। আচ্ছা, ডো বেস্ট হোমমেড পিৎজা রেসিপি, আমরা এই পিৎজাটা অথবা আমরা এই ছবিটা ডাউনলোড দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে WBMS। আচ্ছা, এটা আমরা সেভ দিতে পারবো, সমস্যা নেই। নিচে আরও পিৎজার ছবি আছে, এই ছবিটা সুন্দর। আচ্ছা, এইদিকে কি আছে, নোটকোড। ওকে, আমরা হচ্ছে এই জায়গায় আর্টিকেল লিখতেছি। হ্যাঁ, তো আমরা এইখানে তো অ্যাড টাইটেল দেখে বুঝতে পারতেছি এখানে আমাদেরকে বলতেছে একটা টাইটেল অ্যাড করার জন্য। আমরা এই টাইটেলটা অ্যাড করে ফেলবো। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি, আপনারা কিন্তু কোনো ওয়েবসাইটে কপি করে আপনার ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল লিখেন না, টাইটেল লিখে দিলাম। এরপর আমরা জাস্ট এই জায়গা থেকে কিছু অংশ কপি করে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য কীভাবে কাজ করে। এই যে এখানে লেখা টাইপ স্ল্যাশ দিয়ে হচ্ছে টু চুজ এ ব্লক। এখানে আপনি টাইপ তারপর স্ল্যাশ দিয়ে টাইপ স্ল্যাশ আপনাকে বলতেছে এরকম স্ল্যাশ দিতে, তারপর এখান থেকে একটা ব্লক চুজ করতে। হ্যাঁ, আপনি যদি কোনো ব্লক চুজ না করেন, সরাসরি এখানে পেস্ট করে দেন, তাহলে এখানে এটা প্যারাগ্রাফ ব্লক হিসাবে নিয়ে নেবে। দেখেন এখানে প্যারাগ্রাফ চলে আসছে। হ্যাঁ, আপনি এখানে কি নিতে চান, আমাদের এইখানে দেখেন একেবারে সর্বপ্রথম হচ্ছে এটার পরেই কিন্তু এখানে একটু লেখা আছে। হ্যাঁ, যদি এই টাইটেলটার পর এই জায়গায় একটা ছবি দিতে চান, আপনি যদি চান, আপনি চাইতে পারেন যে টাইটেলটার পর এখানে একটা ছবি দেখাবে, তাহলে এইখানে আপনি স্ল্যাশ টাইপ করার পরে যে দেখেন এই জায়গায় ইমেজ আছে। হ্যাঁ, ইমেজ অপশনে ক্লিক করলে আপনি এখানে ইমেজ আপলোড করতে পারবেন, বাট আমরা এখন এটা করব না। টাইপ স্ল্যাশ দিলে আপনি যে এখানে হেডিং আছে, গ্যালারি আছে, লিস্ট আছে, কোট আছে, এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9টা অপশন আপনি মনে করতে পারেন যে এখানে 9টা অপশনে আছে, এটা খুব বেশি কিছু না। আপনি যদি এই যে প্লাসের মধ্যে ক্লিক করেন, এই প্লাসের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইখানে কতগুলো এরকমের উইজেট আছে, দেখছেন? অনেক উইজেট। ভয় পাওয়ার কিছু নাই, আপনি একটা উইজেট ব্যবহার করতে জানলে এই উইজেটগুলো আপনাকে হেল্প করবে। হ্যাঁ, আপনি ধরেন কোড দিতে চাইতেছেন, কোড লিখতে চাইতেছেন, আপনি এখানে টান দিয়ে কোড নিয়ে আসবেন। প্যারাগ্রাফ নিতে চাইতেছেন, ছবি নিতে চাইতেছেন, গ্যালারি নিতে চাইতেছেন। আপনার তো গ্যালারি দরকার হইতেই পারে, তাই না? আপনার ভিডিও দরকার হইতেই পারে, আপনি কলাম করতেই পারেন যে 2টা 3টা আমি কলাম করব, ঠিক আছে? রো করতে পারেন, ক্যালেন্ডার আপনার দরকার হইতে পারে, কমেন্টস আপনার দরকার হইতে পারে, শর্ট কোটস আপনার দরকার হইতে পারে, ওয়েবসাইটের লোগো আপনি কোনো জায়গায় ডিসপ্লে করাইতে চাইতে পারেন। তো এরকমের বিভিন্ন কারণে আপনার এই জিনিসগুলো দরকার হতে পারে। আপনি ইউটিউব থেকে ভিডিও এখানে ডিসপ্লে করতে পারেন। এখন যদি মনে করেন যে এত কেন, এগুলো সব আমাদের জন্য দরকার। কীভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে মজার ব্যবহার, যদি শিখে যান তাহলে সবগুলোই আপনার দরকার হবে। হ্যাঁ, তো আমরা এখানে স্ল্যাশ দিয়ে আমরা প্যারাগ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে। আমরা যদি এখানে লিখি প্যারাগ্রাফ বানালাম PERA প্যারাগ্রাফের স্পেলিংটাই তো ভুলে গেলাম, PARAGRAPH। ওকে, ও আচ্ছা, আমরা কিন্তু এই যে দেখেন এইদিকে কিন্তু মানে এখানে আমরা তো বলতেছে আমরা স্ল্যাশের মধ্যে মানে ফরওয়ার্ড স্ল্যাশের মধ্যে ক্লিক করলে এই জায়গায় আমাদের ডিসপ্লে হবে, অথবা আমরা কিন্তু এই যে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করেও কিন্তু এই জায়গা থেকে নিয়ে আসতে পারি। এই দেখেন প্যারাগ্রাফ, ঠিক আছে? এখানে স্ল্যাশ দিয়ে আপনি লেখেন, টাইপ করেন PARAGR, প্যারাগ্রাফ করি, এখানে আসে না কেন? PARA আসার কথা। আচ্ছা, সরি মাই মিস্টেক। এটা বাই ডিফল্ট এখানে প্যারাগ্রাফ হয়ে আছে, ঠিক আছে?
বাই ডিফল্ট এখানে প্যারাগ্রাফ হয়ে আছে, এই যে প্যারাগ্রাফ বাই ডিফল্ট হয়ে আছে। আমরা যদি ইমেজ দিই তাহলে এটা ইমেজ হবে, হ্যাঁ, কিন্তু এটা বাই ডিফল্ট অলরেডি এটা প্যারাগ্রাফ হয়েই আছে, এই জন্য আর প্যারাগ্রাফ আসতেছে না আমাদের। তো আমরা যদি এখানে কিছু একটা লিখি, আমরা লিখলাম, তারপরে আমরা যদি চাই যে এখানে একটা ছবি ডিসপ্লে করবো, উই ক্যান ডু দ্যাট। আমরা এখানে জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করবো, এখানে ইমেজের মধ্যে ক্লিক করবো। আমরা দেখছেন আমরা এখান থেকেও নিতে পারতাম, আমরা এটাকে আমরা স্ল্যাশ দিয়ে ইমেজ এইখান থেকেও নিতে পারতাম। আমরা প্লাস ক্লিক করে এখান থেকে এই জায়গায় ইমেজ আছে, এই যে আছে, এইখান থেকে আমরা এখানে টেনে এনে ছেড়ে দিতে পারতাম। ঠিক আছে, মজার ব্যাপার। আমরা ছবি আপলোডে ক্লিক করে এই জায়গা থেকে যে কোনো একটা ছবি চুজ করে দিতে পারি, এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আপনি এই জায়গায় আসার পর আপনি যদি চান যে লিস্ট আকারে কিছু দিবেন, ধরেন আমরা একটা হেডিং দিব, হেডিং দেব হচ্ছে হেডিং 3। আইডোন্ট নো বানান ঠিক আছে কিনা। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা এখানে দেব হচ্ছে লিস্ট আকারে, হ্যাঁ, লিস্ট আছে, এই যে লিস্ট আকারে আমরা কিছু একটা দিয়ে দিই, আমাদের মন করার মতো আন্দাজেই দিয়ে দিই। আমাদের এই জায়গায় অনেক মেয়ে মানুষ আছে, তারা রান্না বাড়াটা তো পারেনি, তাই না, সিম্পল ব্যাপার। নিজেরা কিন্তু এরকমের ভিডিও না, মানে এরকমের ওয়েবসাইট বানাইতে পারেন যেখানে আপনারা নিজেরা নিজেদের যেই রেসিপিগুলো আছে, রেসিপি কীভাবে লিখতে হয়, মানে রেসিপি কীভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে লেখালেখি করে আয় করতে পারেন। আপনার আর কিচ্ছু করতে হবে না, জীবনে কিচ্ছু করতে হবে না। জাস্ট আজকে থেকে বলেন যে আমি একটা ফুড ব্লগ ওয়েবসাইট তৈরি করব। ফুড ব্লগ ওয়েবসাইট আমি আপনাদেরকে এর আগে ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছি যে ফুড ব্লগ ওয়েবসাইটগুলো লাখ লাখ ডলারে বিক্রি হচ্ছে। আপনার একটা ফুড ব্লগ ওয়েবসাইট বানাইলে এটা মাসে যদি 2, 4, 5, 10 হাজার ডলার ইনকাম করতে পারেন, এটা কয়েক লক্ষ ডলার আপনি বিক্রি করতে পারবেন। অথবা বিক্রি করলেন না, আপনি ছবি দিতে হবে না ভিডিও দিতে হবে? আপনি ছবি দিয়ে করতে পারেন, ভিডিও জরুরি না, আপনি ছবি দিয়েও করতে পারেন। আচ্ছা, এইটুকু আমরা রাখলাম, এরপর আর কিছু লিখলাম না। এই জায়গায় আমরা অনেক এই ধরেন প্রসিডিউর লিখতে পারতাম, হ্যাঁ, তা আমরা আর কিছু করলাম না। আমরা এটাকে এখন পাবলিশ করে দেব। আচ্ছা, পাবলিশ করার পর আমাদের এই যে ওয়েবসাইটে, আমরা তো এই ওয়েবসাইটে কাজ করতেছি এই মুহূর্তে, তা আমরা যদি আমাদের এই যে ফুড ব্লগের মধ্যে ক্লিক করি, আমরা দেখব এই যে ইজি হোমমেড পিৎজা ডো। আচ্ছা, আমরা ডো দিলাম কেন, পিৎজা ডো না, আমরা দেবো হচ্ছে রেসিপি, RECIPE। রিফ্রেশ করলে এই ডোটা চেঞ্জ হয়ে যাবে রেসিপিতে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু সুন্দর করে এখানে যে ইনগ্রেডিয়েন্টস, তারপর এগুলো লিস্ট আকারে জায়গায় চলে আসছে। কেউ চাইলে এখানে কমেন্ট করতে পারবো, কোন অথরে লিখছে এইটাই জায়গায় দেখা যাচ্ছে। রিসেন্ট কমেন্টগুলো, রিসেন্ট পোস্টগুলো, আর্কাইভ, ক্যালেন্ডার, এগুলো সব এখানে ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ, আমরা আবার হোম পেজে চলে যাই। এই আর্টিকেলটাতে আমাদের আর বেশ কিছু কাজ আছে। বেশ কিছু কাজ কি, আমরা যে আর্টিকেলটা লিখতেছি এই আর্টিকেলটাতে আমরা একটা ক্যাটাগরি চুজ করতে পারতাম। ঠিক আছে, আমরা এখানে একটা ফিচার ইমেজ চুজ করতে পারতাম। ফিচার ইমেজ কি মানে হচ্ছে, যখন কেউ হোম পেজে থাকবে, হ্যাঁ, এই যে হোম পেজে থাকলে যে ছবিটা দেখা যায় এটাকে বলা হয় ফিচার ইমেজ। এই যে এটাকে বলা হয় ফিচার ইমেজ, এই যে এটাকে বলা হয় ফিচার ইমেজ। আপনি ক্লিক করার পর ভিতরে গিয়ে কী দেখবেন এটা হচ্ছে পরের ব্যাপার, বাট যখন ওয়েবসাইটের মেইন পেজে থাকবে তখন যে ছবিটা দেখা যাবে ওইটাকে বলা হয় ফিচার ইমেজ। লাইক আমরা যদি ইউটিউবের কথা চিন্তা করি, আপনি ভিডিওর ভিতরে গিয়ে এই অংশটা নাও দেখতে পারেন। ঠিক আছে, ভিডিওর ভিতরে গিয়ে এই অংশটা নাও দেখতে পারেন, ভিডিওর ভিতরে গিয়ে এই অংশটা নাও দেখতে পারেন। এগুলোকে বলা হয় থাম্বনেইল, যে মানে এই ভিডিওটা কী রিলেটেড করা হচ্ছে ওই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, তো এইটাকেই বলা হয়, মানে এটাকে যেমন থাম্বনেইল বলা হয়। আমি এখানে ক্লিক করলে এই যে এই সবগুলো মানুষকে আমি একসাথে নাও দেখতে পারি, আমি এখানে ক্লিক করলে এই সবটুকু এখানে নাও দেখতে পারি। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটাতে এই ছবিটা, মানে এই ছবিটার ভিতরে আমি নাও দেখতে পারি, কিন্তু এটা হচ্ছে ফিচার ইমেজ। ঠিক আছে, লাইক আমরা যদি প্রথম আলোতে যাই, এই যে এইটা হচ্ছে ফিচার ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ। যদিও লোড হয় না, বাট লোড হচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে এখনও লোড হয় নাই, এই যে লোড হচ্ছে। এখনও লোড হচ্ছে।
এই যে ছবিগুলো আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু এই ফিচার ইমেজটা সেট করা হয় না, দেখছেন এই ফিচার ইমেজটা কিন্তু এখানে সেট করা হয় না। চলেন আমরা আমাদের এই আর্টিকেলে ফিচার ইমেজটা সেট করে আসি। ফিচার ইমেজটা সেট করার জন্য আমরা এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করব। তারপর আমাদের এখানে সিলেক্ট ফাইলস, একটা ফাইল সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখান থেকে একটা ফাইল দেখিয়ে দেব, ওপেন। ছবিটা ওপেন হয়ে গেলে জাস্ট আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করব, দ্যাটস সিম্পল। এটাকে আমরা চেঞ্জ করে দিই। তো আমাদের ফিচার ইমেজ সেভ করা হইল। এখন এসে যদি ওয়েবসাইটে রিফ্রেশ করেন, আপনার ওয়েবসাইটে এই যে এইভাবে দেখবেন, ঠিক আছে। এই যে এখন কিন্তু কিছুটা সুন্দর লাগতেছে। এরকম যদি কয়েকটা পোস্ট থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা আরও বেশি সুন্দর লাগবে। এখন এই স্ক্রিনটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এই স্ক্রিনটা ভালো নাও লাগতে পারে, কারণ আমি আবার আমার ওয়েবসাইটে কোথায় থেকে ফেরত যাব, আমার ওয়েবসাইটের বাকি অংশগুলো কই, এই রকমের যদি সিচুয়েশন আপনার মনে হয়, আপনি এই যে জায়গায় টপে ডান পাশে 3 ডটস আছে, এখানে ক্লিক করবেন অপশনে, ফুল স্ক্রিন মোডটাকে এখানে বন্ধ করে দেবেন। এখন আপনি দেখেন আপনার ওয়েবসাইটের আগের সাবমেনুগুলো এখানে চলে আসছে। এখানে এটা হচ্ছে আপনার লেখালেখির জন্য জায়গা, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে আপনি ছবি আপলোড করতে পারেন, মানে এই জায়গায় আপনি চাইলে ভিডিও দিতে পারেন। চলেন একটা ভিডিও অ্যাড করি। প্লাসের মধ্যে ক্লিক করে আমি এখানে লিখবো ইউটিউব, এই যে ইউটিউব চলে আসছে। ইউটিউব ক্লিক করার পর আমাকে বলতেছে এখানে ইউটিউবের একটা ভিডিও দেওয়ার জন্য। চলেন আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। এই যে এখানে জাস্ট কি বলছে, এন্টার ইউআরএল টু এমবেড হিয়ার, আমরা জাস্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো, এমবেড। এই যে ইউটিউব ভিডিও চলে আসছে। লেটস সেভ ইট अगेन দেন চেক দ্যাট অন আওয়ার ওয়েবসাইট। এই দেখেন এই যে ভিডিও চলে আসছে, ঠিক আছে, দ্যাটস ইজি। তো আমরা এখানে অল পোস্টে যদি আবার ক্লিক করি, আচ্ছা এই জায়গায় আমাদের আরো একটা কাজ বাকি আছে। আচ্ছা এটা ভাইয়া, জি, ভিডিওটা কি আপনি কপি করে নিয়ে আসলেন নাকি অটোমেটিক্যালি ওটা পৌঁছে জাস্ট যাবে? এই যে ভিডিওর কপি ভিডিও ইউআরএল, আপনি এই ইউআরএলটাও কিন্তু কপি করে নিয়ে আসতে পারেন, যে ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন। আপনি রাইট বাটনে ক্লিক করে কপি ভিডিও ইউআরএল কিন্তু ক্লিক করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এখানে নিয়ে আসবেন। এখন দেখেন আমরা দেখলাম যে অল পোস্ট কি, আমরা দেখলাম যে অ্যাড নিউ পোস্ট কি, মানে নতুন পোস্ট কীভাবে অ্যাড করতে হয়। এরপরের বিষয়টা হচ্ছে ক্যাটাগরিজ। আসলে ক্যাটাগরিজটা কি, এটা কি আমাদের বলতে হবে? আপনারা কি বুঝেন যে ক্যাটাগরি কি? মানে ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে ডিভাইড করা, বিভিন্ন ভাগে ভাগ করা। যেমন আমরা যদি একটা নিউজ পত্রিকাতে যাই, এখানে কি সব পোস্ট একই ক্যাটাগরিতে? এখানে রাজনীতি আছে, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নিউজ আছে, এখানে অপরাধ আছে, এখানে বিশ্ব আছে, এখানে বাণিজ্য আছে, মতামত আছে, খেলা আছে, বিনোদন আছে। এখন এই বিনোদনটা কি এই অপরাধে নিয়ে আসবেন আপনি? খেলাধুলাটাকে আপনি এই মানে চাকরিতে নিয়ে যাবেন? এগুলো প্রত্যেকটা একটা একটা করে আলাদা আলাদা ক্যাটাগরি, এগুলো প্রত্যেকটা একটা করে আলাদা করে ক্যাটাগরি, ঠিক আছে। তো মানে যে কোনো একটা পোস্টকে, মানে একটা ওয়েবসাইটকে তো অন্ততপক্ষে কী কী ক্যাটাগরিতে, মানে কয় ভাগে এর পোস্টগুলো করবেন, এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। তো রেসিপি ওয়েবসাইটে আসলে কী কী হইতে পারে? মেল হইতে পারে, দেখেন মেলের মধ্যে লাঞ্চ আছে, হেলথ আছে, অ্যাপটাইজার, স্ন্যাক্স আছে, সালাদ আছে, সাইড ডিশ আছে, স্যুপ আছে, মানে অনেক কিছু আছে। কিচেন টিপস, আপনি বিভিন্ন রকমের টিপস দিতে পারেন, যে কয় রকমের মানে তেল ছাড়া কীভাবে ডিপ ফ্রাই করবেন, তারপর হচ্ছে তেল ছাড়া কীভাবে রান্না করবেন, বিভিন্ন রকমের টিপস দিতে পারেন। টাইলস কীভাবে পরিষ্কার করবেন, রান্না করে কীভাবে পরিষ্কার করবেন, হাঁড়ি পাতিল কীভাবে পরিষ্কার করবেন, এরকমের টিপস আপনি দিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে বিফ দিয়ে কী রান্না করা যায়, তারপর হচ্ছে সি ফুড দিয়ে কী রান্না করা যায়, পাস্তা, ফ্রুটস, ভেজিটেবল, এগুলো মানে বিভিন্নভাবে আপনি একটা ওয়েবসাইটকে ক্যাটাগরাইজ করতে পারেন। এইটাই আপনি এই জায়গা থেকে মেনশন করে দেবেন ক্যাটাগরি। তো আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। এই ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। আপনি এখানে ক্যাটাগরির নাম লিখবেন, এখানে ক্যাটাগরি চলে আসবে। এইখানে ক্যাটাগরি নাম লিখবেন, এখানে ক্যাটাগরি চলে আসবে। আমাদের ক্যাটাগরিগুলো কী কী ধরেন, আচ্ছা আমরা এখানে দেখি, এইটা দেখি আমরা SOUP, আমরা এখানে দেবো হচ্ছে স্যুপ,
SOUP সোপ। আমরা এন্টার করলেই এটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে। আমরা পিৎজা পিৎজা দিচ্ছি না, পিৎজা তো ফাস্টফুড, FASTFWD ফাস্টফুড। আচ্ছা, এখন দেখেন আমি তো স্ল্যাগ দিই নাই, ডেসক্রিপশন দিই নাই, প্যারেন্ট ক্যাটাগরি দিই নাই, হ্যাঁ, তাহলে এগুলো বাটার দিলে কেন? আচ্ছা, আপনি যখন এই যে আমরা যখন এই স্যুপ লিখছি, আমরা যদি দেখেন এডিট করে দেখেন যে স্ল্যাগ কিন্তু অটোমেটিক স্যুপ নিয়ে নিছে, নেম আমরা স্যুপ দিচ্ছি, স্ল্যাগ হচ্ছে অটোমেটিক স্যুপ নিয়ে নিছে, ফাস্ট ফুড দিচ্ছি আমরা, কিন্তু এটা অটোমেটিক এই জায়গায় সিলেকশন নিয়ে নিছে, ঠিক আছে। সিলেক্টটা ইম্পর্টেন্ট। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ধরেন আপনি যে ক্যাটাগরিটা অ্যাড করতেছেন এটা কি প্যারেন্ট ক্যাটাগরি না চাইল্ড ক্যাটাগরি? প্যারেন্ট ক্যাটাগরি আসলে আমরা চাইল্ড ক্যাটাগরি কম ক্রিয়েট করি আর কি। যদি আমি দেখাই আপনাদেরকে, এটাতে এটা কিন্তু প্যারেন্ট ক্যাটাগরি, এটাতে কোনো চাইল্ড ক্যাটাগরি নাই, এগুলাতে চাইল্ড ক্যাটাগরি নাই। কিন্তু এই যে এখানে এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, ডিনার প্যারেন্ট ক্যাটাগরি, এর আন্ডারে এগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, হ্যাঁ। তো এরকম করে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন যে একটার আন্ডারে অন্যগুলা। তো আর ডেসক্রিপশন এগুলো আমাদের দরকার হয় না, এটা কেউ লেখে না, আমি না, আপনি না, কেউ লেখে না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। তো এইভাবে আপনি যদি এখানে ক্যাটাগরাইজ করে দেন, হ্যাঁ, আপনি যখন একটা আর্টিকেল লিখতে যাবেন, ধরেন আমরা আবার এই আর্টিকেলটাকে ওপেন করতেছি, এডিট বাটনে ক্লিক করলে এটা আমরা ওপেন করতে পারবো। আমাদের এই যে এই আর্টিকেলটা ওপেন হয়েছে, আর্টিকেলটা বলতে রেসিপিটা, হ্যাঁ। এখানে আসার পর যে এই যে আমরা এখানে আমরা ছবি অ্যাড করছি, ছবি অ্যাড করার পর আপনি যদি একটু নিচে আসেন দেখবেন এই যে এখানে ক্যাটাগরি আছে, হ্যাঁ। ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন আনক্যাটাগরাইজ ফাস্টফুড স্যুপ, কোনটা দেবেন? আমাদের এটা ফাস্টফুড, আমরা এটা দেবো, আমরা এটা সরিয়ে দেবো, ঠিক আছে। তো ক্যাটাগরি জায়গায় আমরা ফাস্টফুড রেখে আমরা এটা যদি এখন পাবলিশ করি, তাহলে আমরা এখানে এই যে দেখেন এই জায়গায় আনক্যাটাগরাইজ আছে না, এটা এখন চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন ফাস্টফুড হয়ে গেছে, ঠিক আছে। এই যে ফাস্টফুড, ফাস্টফুড ক্যাটাগরিতে আসলে দেখেন এই যে একটা রেসিপি আছে আমাদের। তো এরকম করে আমরা এখানে ক্যাটাগরিটা দিতে পারি। আচ্ছা, ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে ক্যাটাগরির মতোই, ক্যাটাগরি দিয়ে যেমন আপনি বিভিন্ন রকমের আর্টিকেল খুঁজে বের করবেন বা বিভিন্ন রকমের রেসিপি খুঁজে বের করবেন, বিনোদনের আপনি ক্লিক করলে বিনোদনের সমস্ত নিউজ আপনার সামনে চলে আসবে, আপনি যেমন এভাবে করতে পারেন। আবার কিন্তু বিভিন্ন শব্দ দিয়ে খুঁজতে পারেন, হ্যাঁ, যেমন সার্চ করি তাদের, এই যে খুঁজুন, আপনি বিভিন্ন শব্দ দিয়ে কিন্তু তাদের এখান থেকে খুঁজতে পারেন। ধরেন আপনি এখানে লিখলেন যে ফাস্টফুড, FASTFWD ফাস্টফুড, তাদের এখানে ফাস্টফুড পাওয়া যাবে না, কারণ তারা ফাস্টফুড নিয়ে কাজ করে না, কিন্তু এখানে গেলে কিন্তু আমরা ফাস্টফুড পাবো, FASTFWD ফাস্টফুড। এই দেখেন, এই শব্দ দিয়ে যদি খুঁজতে চান আপনার ওয়েবসাইটে কন্টেন্ট, সেক্ষেত্রে আপনি কোন শব্দ দিয়ে খুঁজতে চান সেটা এই ট্যাক্সের মধ্যে লিখে দেবেন, ঠিক আছে। আমরা এখানে দিলাম ফাস্টফুড হইতে পারে, এটা কেউ পিৎজা লিখে সার্চ করতে পারে, পিৎজা লিখে সার্চ করতে পারে, আর কি কী বিষয় থাকতে পারে, মানুষ আর কি কী অপশন লিখে এখানে সার্চ করতে পারে, এইটা আপনি ট্যাক্সের মধ্যে লিখে দেবেন। তবে ট্যাক্স আসলে এখন খুব বেশি একটা মানুষ ব্যবহার করে না, তাইলে আমরা পোস্টের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো সব জেনে গেলাম, ঠিক আছে। আর এই যে এখানে কীভাবে আর্টিকেল লিখতে হবে এর উপর চমৎকার একটা ভিডিও আমরা আগে থেকে রেডি করে রাখছি। এটা যদিও আমরা নেক্সট ক্লাসে দেখব, বাট আমি আপনাদেরকে এখনই বলে রাখতেছি, চমৎকার একটা ভিডিও আমরা আগে থেকেই রেডি করে রাখছি, সেটা হচ্ছে পেজ তৈরি ও গুটেনবার্গ এডিটর পরিচিতি। এই ভিডিওটা আপনারা অবশ্যই নেক্সট ক্লাসে দেখে আসবেন। এটা যদি দেখেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। আজকে আমরা করতেছি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। আমি যা করাইতেছি সবগুলো আপনি এখানে পাবেন। আর আগামী ক্লাসে আমরা এটুকু করবো গুটেনবার্গ, মানে হচ্ছে আমাদের যে এডিটর আছে, যে এডিটর দিয়ে আমরা কাজ করতেছি এখন, এটা হচ্ছে গুটেনবার্গ এডিটর। এই এডিটর কীভাবে কাজ করে তার বিস্তারিত আছে ওই ভিডিওতে। তাহলে আমাদের পোস্ট সেকশন শেষ। মিডিয়াতে কি আছে? মিডিয়ার উপর হোভার করলে লাইব্রেরি আছে, অ্যাড নিউ মিডিয়া ফাইল আছে। আমরা জাস্ট ডাইরেক্ট মিডিয়াতে ক্লিক করে ফেললাম, তাহলে আমাদের মিডিয়া লাইব্রেরিটা এখানে ওপেন হবে। আমাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কয়টা ছবি আপলোড করা আছে?
এই তথ্যগুলো আমরা এখানে পাবো। এখান থেকে আমরা এটাকে সার্চ করে খুঁজে বের করতে পারবো। এখান থেকে কোনো একটা মিডিয়াকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ডাউনলোড করতে পারি, এডিট, আমরা আরও ডিটেল এডিট করতে পারি, যেমন এই টাইটেল চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি। আরও যদি কিছু চেঞ্জ করতে চাই, ভিউ মিডিয়া ফাইল আমরা ক্লিক করলে ওয়েবসাইটের মাধ্যমে এই ফাইলটা আমরা দেখতে পারবো। তো এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা সাধারণত এই মিডিয়াতে আসি না, অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করেও মিডিয়া এখানে আপলোড করি না। হ্যাঁ, আমরা যখন কিছুক্ষণ আগে তো দেখলেন যে আমরা পোস্টের মধ্যে ইমেজের মধ্যে ক্লিক করে কিন্তু এই মিডিয়াগুলো আপলোড করে ফেলি, ভিডিও হোক ছবি হোক, আমরা সরাসরি পোস্টের মধ্যেই কাজ করে সেটাকে এখানে আপলোড করে ফেলি। সুতরাং আমাদের এই মিডিয়াতে খুব একটা আসতে হয় না, তারপর পরিচয় করা দিলাম। এরপর আছে পেজের মধ্যে কি আছে? পেজ হচ্ছে অল পেজেস আর অ্যাড নিউ পেজ। পেজ আর পোস্ট এই দুইটাতে আপনারা কনফ্লিক্টে পড়ে যাবেন যে পেজ কি পোস্ট কি। পেজ আর পোস্ট একই। আমরা যদি পেজে ক্লিক করি, দেখেন কি আছে, একেবারে হুবহু পোস্টের সেম ডিজাইন আপনি এখানে পাবেন। এডিট পাবেন, এডিট কুইক এডিট পাবেন, ট্রাস্ট পাবেন, ভিউ পাবেন, অ্যাড নিউ পাবেন, অল পাবেন, পাবলিশ পাবেন, ড্রাফট পাবেন। তারপর হচ্ছে যদি এটা আমাদের ট্র্যাশে থাকতো ট্র্যাশ পাবেন, মানে এই সবগুলো পাবেন। এদিকে আছে টাইটেল, এদিকে আছে অথর, এদিকে কয়টা কমেন্ট হয়েছে, এটা কবে পাবলিশ হচ্ছে, সব ইনফরমেশনগুলো আগের মতোই সব সেম আছে। এখানে ক্লিক করলে অ্যাড নিউ পেজের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন যে একবার আর্টিকেলে যেভাবে আপনি অ্যাড করছেন ওইভাবে কিন্তু এখানে আর্টিকেল চলে আসবে। মানে আর্টিকেল দেখেন, আমরা এই যে এখানে টাইটেল অ্যাড করবো, এখানে ডেসক্রিপশন অ্যাড করবো, এখানে চাইলে আমরা ছবি নিয়ে আসতে পারি, ভিডিও নিয়ে আসতে পারি, গ্যালারি নিয়ে আসতে পারি, লিস্ট নিয়ে আসতে পারি, হেডিং নিয়ে আসতে পারি, অনেক কিছু এখানে আমরা নিয়ে আসতে পারি, অনেক অনেক অনেক। তো পেজ আর পোস্ট দুইটা আসলে কেন, বা দুইটার কাজ কি, নাকি দুইটা একই কাজ? দুইটা একই কাজ হলে দুইবার দিল কেন? প্রশ্ন আসে না? দুইটা জিনিস কিন্তু সেম। একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে পোস্টের মধ্যে ক্যাটাগরি আছে, ট্যাগস আছে, কিন্তু পেজের মধ্যে ক্যাটাগরি এবং ট্যাগ নাই, আর বাকি সব একই। আপনি এখানে ফিচার ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে, সব ঠিকঠাক আছে, শুধু এই ক্যাটাগরি এবং ট্যাগ ছাড়া। আপনার কি প্রশ্ন জাগে না যে কেন, ওয়াই, এবং দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? সোহেল রানা ভাই কি বলতে পারবেন যে আসলে পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য কী? পোস্টটা সাধারণত ব্লগিং এর জন্য তৈরি করা হয়, আর পেজ তো মানে ডিজাইনের জন্য। আচ্ছা, ধরে নিচ্ছি রাইট, অনেকটুকু হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার আছে। আমরা একটু এতক্ষণ তো গুগলও সার্চ করে ফেলতে পারতেন। difference between এই যে এখানে গেলে আপনি এই বিস্তারিত পাবেন। আমি আপনাদেরকে বলবো একটু বিস্তারিত দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো টেকনিক্যাল টার্মস, এগুলো আপনারা বুঝবেন না। আচ্ছা, পোস্টকে মেনুতে অ্যাড করা যায় না, হ্যাঁ, পেজকে মেনুতে অ্যাড করা যায়। কমেন্টস আপনি পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবেন, পেজের মধ্যে কমেন্ট করতে পারবেন বাই ডিফল্ট, তবে কমেন্ট করার সুযোগ থাকে। হ্যাঁ, মার্কটেস অথর হাইলাইটেড, এখানে অথর হাইলাইটেড থাকে, পেজের মধ্যে আসলে অথর মার্ক থাকে। সর্টেড বাই ক্যাটাগরিজ অ্যান্ড বাই লেভেলস, লেভেল বলতে আপনার ওই যে কী বলে ট্যাক্স যেটা, হ্যাঁ, আর হচ্ছে হায়ারার্কিক্যাল। তো আসলে যদি আমরা সহজে বুঝতে চাই পেজ এবং পোস্ট কি, হ্যাঁ, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, এই যে কিছুক্ষণ আগে যেটা বললো ভাই, এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে পোস্ট, ঠিক আছে, প্রত্যেকে একটা করে পোস্ট। কিন্তু এই জায়গায় কিছু কিছু পেজ, মানে কিছু কিছু পোস্ট থাকে যেগুলা ধরেন এই যে অ্যাবাউট আস, এটা কিন্তু পোস্ট না, এটা একটা স্ট্যাটিক কন্টেন্ট। স্ট্যাটিক ঠিক না, কারণ এই জায়গায় তো আপনি চেঞ্জ করতে পারবেন ডাইনামিক। এটা পোস্টগুলোকে কিন্তু অর্ডার করা যায়, মানে আমরা যদি পোস্টে আসি, আজকে এই পোস্টটা এখানে আছে, নতুন করে আরেকটা পোস্ট করলে এটা এই জায়গা থেকে চলে যাবে, ওই পোস্টটা চলে আসবে, মানে এটা অর্ডার বাই হচ্ছে, হ্যাঁ, এই জায়গায় লুক করে। কিন্তু কিছু
পেজ থাইকা যায়, যে পেজগুলো আসলে সাধারণত চেঞ্জ হয় না বা আমরা চাই না এখানে লুপ হোক। আই ডোন্ট নো আপনারা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন কি না। আমি আপনাদেরকে এটাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম যে পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনারা একটু দেখবেন। এরা এই পার্থক্যটাই করছে যে আসলে পোস্টের মধ্যে যেমন এই জায়গায় আপনার ক্যাটাগরিজ আছে, ট্যাক্স আছে, পেজের মধ্যে ক্যাটাগরিজ ট্যাক্স নাই, হ্যাঁ। আর বাকি জিনিস মোটামুটি সেম, এর ইন্টারফেস ব্যবহার প্রণালী মোটামুটি সেম, শুধু এইটাকে লুপ করা যায় বলতে হচ্ছে এটা আপনার অর্ডার বাই, পোস্ট হচ্ছে অর্ডার করা যায়, আর পেজ হচ্ছে হায়ারার্কি, হ্যাঁ। তো আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। তো আমরা এখানে ধরেন অ্যাবাউট পেজ হইতে পারে, কন্ট্যাক্ট পেজ হইতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সার্ভিস পেজ হইতে পারে, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, বিভিন্ন রকমের পেজ এখানে আমরা ক্রিয়েট করি। বাট পোস্টগুলো হচ্ছে যে পোস্টগুলো রিসেন্ট, মানে আজকের নিউজ, কালকের নিউজ, আজকের আর্টিকেল, কালকের আর্টিকেল, মানে একটার পর একটা আসবে, ওইটা আমরা পোস্টের মধ্যে করবো। আর একবারের জন্য করে রাখবো, সেটা আমরা পেজের মধ্যে করব। তো পেজ আর পোস্টের ধরন যেহেতু একই, এই জায়গায় আর বেশি কথা বললাম না। আচ্ছা, কমেন্টস কি? এইখানে আপনার ওয়েবসাইটে কে কমেন্টস করছে তাকে কি রিপ্লে করবেন, তার কমেন্টটা কি রাখবেন নাকি ডিলিট করে দেবেন, তার কমেন্টটা কি এডিট করবেন কিনা, এই সব ইনফরমেশনগুলো এখানে পাবেন। কমেন্টস কই? এই দেখেন এখানে কে কি কমেন্টস করতেছে। আচ্ছা, মানে ওই যে ভেরিফিকেশন নিয়ে ধন্যবাদ, কাজে লাগবে, মানে বিভিন্ন রকমের একজন এক এক রকমের কমেন্টস করছে আমাদের যেই ভিডিওগুলো আছে বা পোস্টগুলো আছে এগুলোতে। তো এই কমেন্টসগুলো এখানে ডিসপ্লে হবে, হ্যাঁ। যেমন এখানে 129টা কমেন্টস আছে। আমি কি কমেন্টস করছি, এগুলো কি, মানে আমি হয়তো রিপ্লে করছি আর কি কমেন্টসগুলো। এরপর হচ্ছে পেন্ডিং আছে, অ্যাপ্রুভড হয়েছে কতগুলো, স্প্যাম আছে কয়টা, ট্র্যাশ আছে কয়টা, এই বিষয়গুলো এই জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন কমেন্টস থেকে। অ্যাপিয়ারেন্স, এইটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা জাহাজ, এই জায়গায় আমরা অনেক কিছুই শিখবো। জাস্ট এখন বলে নেই, ওয়েবসাইটের ডিজাইন রিলেটেড যত কাজ আছে, সব কাজ আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে করব। থিম ইনস্টল করতে চাইলে, ওয়েবসাইটের যত কাস্টমাইজেশন আছে আমরা এই জায়গা থেকে করব। উইজেট, এই বিভিন্ন রকমের উইজেট বিভিন্ন জায়গায়, ধরেন এই জায়গায় আপনি লেটেস্ট, পপুলার, ট্রেন্ডিং, এই অপশনগুলো এগুলো উইজেট থেকে মেনটেন করতে পারবেন। তো বিভিন্ন রকমের উইজেট নিয়ে কাজ করব আমরা, তারপর হচ্ছে মেনু নিয়ে কাজ করব, হেডার, ব্যাকগ্রাউন্ড, মানে অনেক কিছু আছে, এগুলো আমরা পরবর্তী লম্বা সময় ধরে করব। প্লাগইন, আমরা যে জায়গায় থিম যে জায়গায় ফেল, ওই জায়গা থেকে কাজ শুরু করবে প্লাগইন, মানে হচ্ছে ওয়েবসাইটের যে ডিফল্ট ফিচার আছে, এই ফিচারের পর থেকে নতুন কোনো ফিচার আপনি অ্যাড করতে চাইলে তখন আপনাকে প্লাগইন লাগবে। যেমন আপনি বাজার থেকে মোবাইল কেনার সাথে সাথে কিন্তু পাবজি গেম খেলতে পারবেন না। কী কারণে? কারণ যারা মোবাইল বিক্রি করে তারা পাবজি গেমটাকে প্রমোট করে না, যে পাবজি গেম যদি আপনি খেলতেই চান, এই মোবাইলটা হচ্ছে সার্বজনীন, সবাই ব্যবহার করতে পারবে, মুরব্বীরা তারা পাবজি গেম খেলে না, তো এই মোবাইলটা মুরব্বীরাও ব্যবহার করবে। তো মোবাইলটা বানাইছে সার্বজনীন পিপলের জন্য, কিন্তু যে কেউ যার মতো করে এটাকে ব্যবহার করতে পারে। আপনি চাইলে পাবজি গেম ইনস্টল করতে পারবেন, আপনি চাইলে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হিসাব নিকাশ, কেউ চাইলে এই জায়গায় কোরআন ইনস্টল করে কোরআন শুনবে, হ্যাঁ। এরকম এক একজন অডিয়েন্স এক এক ধরনের কাজ করবে নতুন অ্যাপস ইনস্টল করে। ওই নতুন অ্যাপসগুলো আমরা এই প্লাগইনসের মধ্যে পাবো। আমরা মোবাইলের ভাষায় যেমন জানি হচ্ছে অ্যাপস, ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা জানবো সেটাকে প্লাগইনস। এই প্লাগইনস নিয়ে আরও বিস্তারিত আমাদের ওই যে কোর্স আছে, কোর্সের মধ্যে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। তো এরপর কি থাকে বাকি, আমি জানি এই বিষয়গুলো আপনাদের কাছে বোরিং লাগতেছে, বাট এটা আজকে একটু আমরা পরিচিত হচ্ছি। নতুন ক্লাস শুরু করলে একজন স্টুডেন্টের সাথে পরিচিত হয় না। তো আমরা এই জায়গাটাতে কাজ করব, 12 মাস এই জায়গাটাতে কাজ করব, প্রত্যেক দিন এই জায়গায় ঢুকবো, এই জিনিসটার সাথে পরিচয় না হলে হবে। আমি শেষ করে দিচ্ছি, খুব বেশিক্ষণ বোর করব না। আমাদের অ্যাপিয়ারেন্স গেল, প্লাগইন গেল, ইউজারের মধ্যে আসলে আমরা ইউজার ম্যানেজ করতে পারবো। এই জায়গায় আসলে নতুন করে বলার কিছু নাই, অল ইউজার আমরা দেখতে পারবো। এই যে অল ইউজার্স, এই জায়গায় কতগুলো ইউজার্স আছে সবগুলো ইউজার্সের লিস্ট এখানে পাওয়া যাবে। নতুন কোনো ইউজার আপনি যদি অ্যাড করতে চান, যেমন আমাদের মেন্টর ওয়েবসাইটে কেউ চাইলে আমরা তাদের জন্য ইউজার তৈরি করে দিতে পারি। আপনাদের অনেকেই চান যে ভাই আমাকে ইউজার তৈরি করে দেন, আমরা ইউজার তৈরি করে দিই।
ইউজার তৈরি করে দিলে সে আমাদের ওয়েবসাইটের কোর্স অ্যাক্সেস করতে পারে। আর প্রোফাইল, আমার প্রোফাইলটাতে যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রে আমি প্রোফাইলে ক্লিক করব। আমরা জানি টুলস খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, টুলস খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো ওয়েব, নট অনলি ওয়েবসাইট, যে কোনো বিষয় টুলস খুব ইম্পর্ট্যান্ট। বাট আমি এই ওয়ার্ডপ্রেস শিখতে এসে দেখলাম যে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে টুলস সবচেয়ে কম ব্যবহার হয়। মানে এই টুলস অনেক ওয়ার্ডপ্রেস ইউজার মনে হয় জীবনে একবারও ব্যবহার করে না, একবারও না, ঠিক আছে। সুতরাং এই টুলস নিয়ে একবার পিনিক হওয়ার কিছু নাই, এটা একবারে কম ব্যবহার করা হয়। আপনিও ব্যবহার করেন কিনা জানি না, একবার কম ব্যবহার করা হয়। এখানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ডাটা আপনি যদি এক্সপোর্ট করতে চান এক্সপোর্ট করতে পারবেন, আপনি যদি ইম্পোর্ট করতে চান ইম্পোর্ট করতে পারবেন। বাট এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিস্টেম। ডিফল্ট সিস্টেমের বাহিরে আইসা অনেক সুন্দর সুন্দর প্লাগইন আমরা ব্যবহার করে এই ডাটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, যার জন্য আমরা ওই প্লাগইনগুলো ব্যবহার করি, আমরা এই টুলসে আসি না। এরপর হচ্ছে সেটিংস জায়গাটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেটিংসের উপর একবার টোটালি আলাদা একটা ক্লাস হওয়া দরকার ছিল, আমি সংক্ষেপে আপনাদেরকে এক্সপ্লেন করি। ওয়েবসাইটের নাম আমরা এখানে দেখতেছি, আমাদের ওয়েবসাইটের নাম কি আছে, ফুড ব্লগ। আমরা এই ওয়েবসাইটের নাম এখানে চেঞ্জ করতে পারি। ট্যাগলাইন, এর আন্ডারে যদি কোনো ট্যাগলাইন দিতে চাই, মানে হচ্ছে কি স্লোগান আর কি, হ্যাঁ, স্লোগানটা আমরা এখানে দিতে পারি। আমরা সাইটের লোগো এখানে আপলোড করতে পারি, ওয়ার্ডপ্রেসের আমাদের এই ইউআরএল এখানে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা কি মেম্বারশিপ সাইট কি না, এই জায়গায় এই জিনিসগুলো আপনারা একবার দেখবেন, এটা ভিজিট করবেন। হ্যাঁ, নতুন ইউজার যখন সে ঢুকবে সে কী হিসাবে ঢুকবে। সাধারণত যদি আপনার এটা মেম্বারশিপ সাইট না হয় তাহলে এনিওয়ান ক্যান রেজিস্টার এই বাটনটাতে টিপ দিবেন না। আমাদের সব ওয়েবসাইটে, যেমন আমাদের রেপিড.আইটি যে ওয়েবসাইট আছে, রেপিড.আইটি কিন্তু মেম্বার ওয়েবসাইট না, কিন্তু আমাদের মেন্টরটা হচ্ছে মেম্বার ওয়েবসাইট। আমরা চাই মেন্টরের মধ্যে মানুষ জয়েন করুক, লগ ইন করুক, কিন্তু রেপিড.আইটির মধ্যে জয়েন করুক, লগ ইন করুক, এটা আমরা চাই না। এই জায়গায় আমরা শুধু সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে। তো যদি মেম্বারশিপ ওয়েবসাইট হয় সেক্ষেত্রে এটা ঠিক চিহ্ন দেবেন, যদি মেম্বারশিপ ওয়েবসাইট না হয় এটা ঠিক চিহ্ন দেওয়া দরকার নেই। আপনার এই যে ব্যাক এন্ডের যদি সাইট ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি জায়গা থেকে করে ফেলতে পারবেন। আমরা বাংলা দিলাম, হ্যাঁ, সেভ করে দিলাম। সবগুলা লেখা বাংলা হয়ে গেছে, সবগুলা বাংলা হয়ে গেছে। হ্যাঁ, সাইটের শিরোনাম, আমি অনেক সময় জাপানি ওয়েবসাইটে কাজ করি। তারপর হচ্ছে একবার কমন একটা বিষয় হচ্ছে জানি ল্যাটিন, ল্যাটিন ভাষাটা একবারে কমন একটা ভাষা, এই ভাষায় কাজ করতে হয়, চাইনিজ ওয়েবসাইটে কাজ করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন রকমের মানে ভিন্ন ভিন্ন কান্ট্রির ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন সাইট ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয়। আপনি ঢুকবেন দেখবেন যে আপনি এই জায়গায় ইংরেজি নাই, হ্যাঁ, তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ এখানে দেয়, তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে, আরে আমি এই ওয়েবসাইটে কীভাবে কাজ করবো, তার ল্যাঙ্গুয়েজে বুঝি না। ওই সেক্ষেত্রে আপনি সেটিংস থেকে আইসা এই যে এই লোগোটা দেখবেন শুধু, হ্যাঁ, লোগোটা দেখে এই জায়গায় সাধারণে ক্লিক করে আইসা নিচে আসবেন, এইখানে দেখবেন এই যে ল্যাঙ্গুয়েজ, আমি চিহ্ন দেখে বুঝি আর কি, হ্যাঁ, চিহ্ন দেখে এখানে আইসা ইংলিশ চেঞ্জ করে তারপর এখানে কাজ করবেন। ও ল্যাটিন না, আই ওয়ান্টেড টু স্পিক স্প্যানিশ ভাষাটা আমেরিকার মধ্যে খুবই জনপ্রিয়। আমি প্রচুর স্প্যানিশ ওয়েবসাইটে কাজ করছি। হ্যাঁ, আপনাদেরকে হয়তো করতে হতে পারে, কারণ আমি তো স্প্যানিশ বুঝি না। হ্যাঁ, সেক্ষেত্রে এখান থেকে এসে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিই, যদি আমি আবার ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে নিই। বাকি বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট না। আপনারা দেখেন উইক স্টার্টস অন, সপ্তাহ কীভাবে শুরু হবে, টাইম ফরম্যাট কী হবে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। টাইম জোন আমাদের কী, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। রাইটিংয়ের মধ্যে আসলে এই জায়গায় ইম্পর্টেন্ট কিছু না। রিডিংয়ের মধ্যে আসলে এই জায়গায় ইম্পর্টেন্ট এই যে একটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা যখন এটা এখন বললেও বুঝবেন না, সুতরাং এটা এখন বলবো না। ডিসকাশনের মধ্যে যদি আসেন, কে কমেন্ট করতে পারবে, কি কন্ডিশন থাকবে কমেন্ট করার জন্য, তাকে কি সাইটে কি লগ ইন করতে হবে কিনা কমেন্ট করার জন্য, নাকি যে কেউ আইসা কমেন্ট করতে পারবে, কেউ স্প্যাম কমেন্ট করলে কতদিন পর্যন্ত তার কমেন্ট এই জায়গায় থাকবে, তারপর হচ্ছে এক লাইনের মধ্যে কয়টা কমেন্ট ডিসপ্লে হবে, এগুলা ইম্পর্টেন্ট না। কিন্তু এগুলো নিয়ে আসলে আমরা ডেভেলপার যারা আছে আমাদের এইগুলো নিয়ে কাজ করতেই হয় না। এটা হচ্ছে যারা ব্লগিং করে তাদের বিষয়, যে সে তার পোস্টের মধ্যে কয়টা কমেন্ট দেখতে চায়। কিন্তু তারপরে যেহেতু আমরা একজন ডেভেলপার শিখে রাখি, তো এগুলো আপনারা দেখলেই বুঝবেন। হ্যাঁ, দেখলেই বুঝবেন। অটোমেটিক ক্লোজ কমেন্টস অন পোস্ট ওল্ডার দেন, মানে পুরোনো পোস্টগুলো
কী হবে, ক্লোজ হয়ে যাবে। পুরোনো কমেন্টসগুলো, পোস্টের পুরোনো কমেন্টসগুলো ডিলিট হয়ে যাবে। এনি ওয়ান পোস্ট এ কমেন্ট, যে কেউ কমেন্ট করতে পারবে, নাকি কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, কমেন্টটা কি মডারেশনের জন্য থাকবে কিনা, নাকি একমাত্র রেজিস্টার্ড ইউজার কমেন্ট করতে পারবে। এরকম বিভিন্ন রকমের কন্ডিশন আপনি এই জায়গায় অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে মডারেশনে দিয়ে দিতে পারেন যে যদি কেউ ধরেন কিছু কিওয়ার্ডস আপনি দিয়ে দিতে পারেন, যে কিওয়ার্ডসগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে তার কমেন্টসটা ডিলিট করে দিবেন বা তার কমেন্টসটা মডারেশন চলে যাবে। এগুলো আপনার এই জায়গা থেকে ফিক্স করে দিতে পারেন। ধরেন কেউ এসে স্প্যামিং করতে চাইতেছে, কেউ এসে তার ট্রেনিং করাইতে চাইতেছে, কেউ এসে ধরেন ফালতু ধরেন অ্যাডাল্ট ওয়েবসাইটের ব্যাপারে কথা বলতে চাইতেছে, অ্যাডাল্ট ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাইতেছে, ওই বিষয়গুলোকে আপনারা এই জায়গা থেকে বন্ধ করে রাখতে পারেন। মিডিয়া হচ্ছে আমরা যে ছবিগুলো আপলোড করব এই ছবিগুলোর সাইজ কী হবে ওই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে মেনশন করে দিতে পারবো। পারমালিঙ্ক আর প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসিটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ম্যান্ডেটরি পেজ থাকতে হয়। এই প্রাইভেসি পলিসিটা হচ্ছে আপনি আপনার ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে প্রাইভেসি পলিসি আমার দরকার নাই, কিন্তু গুগলের প্রয়োজন। ঠিক আছে, গুগল প্রত্যেকটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি পেজ দেখতে চায়। প্রাইভেসি পলিসি পেজ কোনটা সেটা আপনি এখানে দেখাই দিতে পারবেন, সে অটোমেটিক্যালি প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে এখানে চুজ করে নেবে। যদি এই প্রাইভেসি পলিসি পেজ আপনার পছন্দ না হয়, এই জায়গায় কিন্তু অলরেডি পেজটা ক্রিয়েট করা আছে, মানে আর্টিকেলও লেখা আছে। যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নতুন একটা ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা এই জায়গায় খুব একটা কাজ করি না, করি যদি কোনো ক্লায়েন্টের একবারে এসইও বা টেকনিক্যাল এসইও সহ আমাদের কাজ করতে হয় তখন আমরা এই প্রাইভেসি পলিসি নিয়ে কাজ করি। পারমালিঙ্ক কি? পারমালিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। আমি যদি এখানে ক্লিক করি, এই আর্টিকেলতে ক্লিক করে দেখেন কি আসছে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলের পরে ইজি হোমমেড পিৎজা ডো। আপনি এটাকে দেখেন সিম্পল পোস্ট, আপনি যদি এইরকম করে দেন তাহলে আর্টিকেলটা আসবে হচ্ছে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামের পরে আর্কাইভ, তারপর স্ল্যাশ দিয়ে আর্টিকেলের যেই আইডি আছে ওই আইডি আসবে। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনি যদি এখন ক্লিক করেন, এই দেখেন আর্কাইভ, এটা হচ্ছে 12 নাম্বার পোস্ট, এরপরের পোস্টটা 13 নাম্বার হবে, এরপরের পোস্টটা 14 নাম্বার হবে, এরপরের পোস্টটা 15 নাম্বার, এরকম করে এখানে নাম্বারিং হয়ে আসবে। বাট এই জায়গাতে অনেকগুলো আছে, প্লেইন আছে, ডে অ্যান্ড নেম আছে, এগুলো সাধারণত পত্রিকার ক্ষেত্রে ব্যবহার করে যে এই পোস্টটা কবের এটা বোঝার জন্য, কিন্তু গুগল পছন্দ করে এইটা, গুগল এটা পছন্দ করে। কিন্তু আপনি যদি কোনো ইংলিশ ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের জন্য কাজ করতে চান তখন এইটা ব্যবহার করবেন। হ্যাঁ, তবে নর্মালি এটাই অলওয়েজ এটা ব্যবহার করবেন, ব্যতিক্রমটা খুব কম। এই যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম, এই সবগুলো বিষয় আমরা পরবর্তীতে আবার স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভাগ করে আমরা দেখব। ঠিক আছে, আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব, আমরা প্রতিনিয়ত মিডিয়া আপলোড করব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম চেঞ্জ করব, প্লাগইনস থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্লাগইন ইনস্টল করব, এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, যখন প্র্যাকটিক্যালি করব তখন আরও ডিটেল আমরা জানতে পারবো। আমি জানি আজকের ভিডিওটা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, আর যারা আগে থেকে টুকটাক কিছু জানতেন ওয়ার্ডপ্রেস তাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও। আমি জানি আপনি কিছুই বুঝেন নাই, অনেক লম্বা সময় ধরে এখানে ক্লাস করতেছেন, কেউ ঘুমাচ্ছেন, হ্যাঁ, কেউ এখানে ভিডিও চালু রেখে রান্নাবাড়া করতেছেন, কেউ খাইতে বসে গেছেন। তো আমি অনেকক্ষণ ধরে বগর করতেছি, আমিও নিজেও টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি আসি। রান্না বসার নাই না রান্না করা ছিল? রান্না আজকে মেয়ে নাস্তা বানাইছে, রান্না করা আছে রাতের। আপনি তো সুখী মানুষ, আপনার মেয়ে আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা এই প্রত্যেকটা বিষয়ে এই বিষয়গুলোই কিন্তু আগামী 3-4 মাস ধরে আমরা করব। সুতরাং এই জায়গায় এই 3-4 মাস ধরে করলে এই জায়গায় কিন্তু কিছুই থাকবে না। এই বিষয়গুলো যখন আপনি জানবেন, একটা ওয়েবসাইট বানায় 15,000, 20,000, 50,000, 70,000 করে টাকা নেবেন, তাহলে এটা তো শিখতে কোনো সমস্যা নেই। টাকার চেয়ে বড় মোটিভেশন আর একটাও নাই। এই জিনিসগুলা আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা নতুন করে শিখব। তো আজকে তো মোটামুটি আমরা এটার একটা বেসিক ওভারভিউ পাইছি যে কোনটা কি কাজ করে। আমরা নেক্সট ক্লাসে আমি আপনাদের ক্লাস করাবো হচ্ছে এই যে পেজ তৈরি, গুটেনবার্গ এডিটর পরিচিতি। নতুন করে একটা পেজ তৈরি করব, এই পেজের মধ্যে গুটেনবার্গ এডিটর কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। ওয়েবসাইটে ব্লগ পোস্ট করার পদ্ধতি এটা আমরা অলরেডি আজকে কিছু দেখে ফেলছি। ওই যে একটা আর্টিকেল আমরা পাবলিশ করছি না, এই যে একটা এটাকে ব্লগ পোস্ট বলা হয় আর কি। হ্যাঁ, এটা আমরা রেসিপি, তো এটাকে ব্লগ পোস্ট বলা হয়। তো এটা তো আমরা অলরেডি পাবলিশ করে ফেলছি।
এই দুইটা বিষয় নেক্সট ক্লাসে আপনারা দেখে আসবেন, তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন বা আমি ক্লাস করাইলে আপনারা সেটা বুঝতে পারবেন। আর আজকে তো করাইলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি, এটা তো ডেফিনেটলি দেখবেন, এটা কমপ্লিট করে পরে বাকি দুইটা দেখবেন। আগামী ক্লাস তো বৃহস্পতিবার, আজকে ক্লাস করাইছি সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিডিওটা এই জায়গায় করা আছে অলরেডি 16 মিনিটে। আপনি এই 16 মিনিটের ভিডিওটা যদি দুইবারও দেখেন, 16 দুগুণে 32 মিনিট লাগলো, মানে হচ্ছে কালকে সারাদিনের যে কোনো এক টাইমে 32 মিনিটে কিন্তু আপনি এই ভিডিওটা দুইবার দেখে ফেলতে পারেন। দুইবার দেখে ফেলার পরে এইটা হচ্ছে 14 মিনিটের, ধরে নিচ্ছি 15 মিনিটের একটা ভিডিও, এইটা হচ্ছে আপনি কালকে হচ্ছে শনিবার এটা দেখলেন কতক্ষণ, মাত্র আধা ঘন্টায়। রবিবারে এটা দেখলেন আধা ঘন্টায়, দুইবার দেখবেন। সোমবারে সকালেও যদি এটা দেখেন কত 20 মিনিট করে, 20 মিনিট দেখলেন, 11 দুগুণে 22, 20 মিনিট, মানে হচ্ছে আগামী 3 দিন আপনি যদি অ্যারাউন্ড 30 মিনিট করে টাইম দেন, তাহলে কিন্তু এই 3টা বিষয় একবারে পুঙ্খানুপুঙ্খানু পানির মতো করে বুঝে যান। এখন শুধু দেখলে হবে না, নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। যদি আধা ঘন্টা একবারে নিতান্তই সময় না থাকে, আমি বলবো না যে আপনার সময় নেই, আমি এটা বিশ্বাসও করি না, আপনার হাতে সময় আছে, তো আপনার এটাকে একটু প্র্যাকটিক্যালও করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল করতে গেলে ভুল হলে কোনো সমস্যা, এইটাও আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, এইটাও একটু প্র্যাকটিক্যালের বিষয়। তো এই জায়গায় আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা প্র্যাকটিস করলে আপনার অনেক বেশি লস হয়ে যাবে না, আর এটা আপনার লাভই হবে। হ্যাঁ, সুতরাং আপনি যদি কেউ বলেন যে ভাই সময় পাই নাই, আমি কি সেটা বিশ্বাস করব? 3 দিন টাইম আছে, 3 দিন টাইমে 1.5 ঘন্টার সময় কি বের করা পসিবল না? বলেন তো, ইজ দ্যাট পসিবল? পসিবল। আগামী 3 দিনে 1.5 ঘন্টার সময় কে বের করতে পারবেন না? এমন সুপার বিজি কেউ আছেন এই জায়গায়? হাত তোলেন, আমি তারা দেখতে চাই। না, এটা আসলে পসিবল। 3 দিনে 1.5 ঘন্টা তো কোনো বিষয় না। মানুষ তো এই যে ফেসবুকে স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, রাইট, যে যত ব্যস্তই থাকে। জি। তো সেটাই বলতেছি যে নেক্সট ক্লাসে যদি বলেন যে ভাই দেখতে পারি নাই, সময় পাই নাই, হ্যাঁ, এইগুলা লেন এক্সকিউজ হবে, খোরা যুক্তি হবে, আমি শুনতে চাই না। কিন্তু যদি আপনি আমাকে দেখাইতে চান, আপনি দেখান, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ধরে প্রহার করতে পারবো না, আমি আপনার আব্বার কাছেও বিচার দিতে চাইবো না, কিন্তু নিজের ক্ষতিটা নিজে করলেন। আপনি টাকা দিলেন, ক্লাস করতেছেন, আমিও চেষ্টা করতেছি, শুধু আপনার গাফিলতির কারণে যদি আপনি পিছনে পড়েন, এটার দায়ভার আপনার উপর বর্তাবে। তো আমি আর ক্লাস লম্বা করতেছি না, কারোর যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি। ডু ইউ হ্যাভ এনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইজান। ভাইয়া আজকে নেট সমস্যার কারণে ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই। আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটা কবে পাবো? আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটা ইনশাল্লাহ কালকেই পাবেন। তবে যেই রেকর্ড ভিডিও আপনি যেটুকু পাবেন, এটুকু কিন্তু অলরেডি ওই যে আমি দেখাইছি যে আমাদের যে মানে কোর্সের রেকর্ড কোর্স আছে না, ওইখানে 16 মিনিটের ভিডিও আপনি দেখে ফেলবেন ওই জায়গায়। আমার এই রেকর্ড ভিডিওর জন্য অপেক্ষা করার দরকার নেই, আপনি আজকেই ওই আমাদের কোর্সের ভিডিওটা দেখে ফেলেন, এটা কালকে বিকালের মধ্যে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। আচ্ছা, নেট সমস্যার কারণে ভাই আজকে ক্লাসটা ভালোভাবে করতে পারি। এটা ঠিক আছে, এটা আপনার সমস্যা, নেট সমস্যা, তারপরে কারেন্ট থাকে না, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি যে কোনো বাংলাদেশের একটা প্রান্তে আছেন, আরেক প্রান্তে কোনো একটা মহামারী চলতেছে বা কোনো একটা সমস্যা চলতেছে, সে আমার ক্লাসটা পাচ্ছে না, ঠিক আছে? সুতরাং লাইভ ক্লাসগুলোতে এইরকম সমস্যা থাকে বলেই কিন্তু আমি রেকর্ড কোর্স আগে থেকে রেডি করে রেখেছি, যেন আপনারা ওই জায়গা থেকে সহযোগিতা নিতে পারেন। আমার এই লাইভ ক্লাস যেই দিকেই যাক, আপনারা কিন্তু রেকর্ড কোর্সটা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। আমিও কিন্তু এই রেকর্ড কোর্সটা ধারাবাহিকভাবে ফলো করি। হ্যাঁ, বলেন ভাই। ভাইয়া আমাদের এই ক্লাস রেকর্ডটা আপনার ফুল 1 ঘন্টা কি ওখানে আছে? জি ভাই, বুঝি নাই। ভাইয়া আমাদের এই ভিডিওটা কি আপনার 1 ঘন্টারই আছে নাকি, না শর্ট করে দেওয়া আছে? শর্ট করে দেওয়া নাই, আমি আপনাদের এই যে দেখেন এখন কথা বলতেছি, এগুলা অনেক সময় ইম্পর্টেন্ট কথা না, হ্যাঁ, আবার আমি ক্লিক করে বসে আছি, 2 মিনিট পরে আমার ওয়েবসাইট লোড হয়েছে, তারপরে আমি কাজ করছি, কিন্তু ওই ভিডিওটা আরও বড় ছিল, হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও ছিল, এটাকে এডিট করে 16 মিনিটের করছি, কিন্তু বিষয়গুলো সবগুলো বিষয় কভার করছি, ওইখানে কোনো বিষয় মিস নাই, সবগুলো বিষয় কভার করা হয়েছে, কিন্তু সেটাকে ওই যে মানে দুধ থেকে মাখনটা বের করে নিয়ে আসা হয়েছে 16 মিনিটের ভিডিওতে, বুঝতে পারছেন? জি ভাইয়া, মানে সবটুকু বিষয় আছে, আননেসেসারিগুলো কেটে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলো রাখছি।
ওইটা কিন্তু আমার কোনো লাইভ ক্লাসের কোনো ভিডিও না, ওইটা আমি ঠান্ডা মাথায় 2-3 দিন সময় লাগায় রিসার্চ করে তারপরে এই ভিডিওটা বানাইছি। 2-3 দিন সময় ক্লাসের লাগায় edit ভিডিও করছি। হচ্ছে ওইগুলা দেখলে ভালো বেশি আরো, জি আমি বিলিভ করি ওইগুলা এটা, দেখলেও ভালো। জি ওইটা এক হচ্ছে সময় কম লাগে, দ্বিতীয় হচ্ছে ওই জায়গাতে ইম্পর্টেন্ট জি বিষয়গুলোই পাওয়া যায়। ক্লাসটা হচ্ছে আপনাদের প্রশ্ন, তারপর হচ্ছে একজনের প্রশ্ন আরেকজনের উত্তর, এই সহযোগিতাগুলো নেওয়ার জন্য জি ক্লাসটাকে আমি একটা সাপোর্ট ক্লাস ধরে নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের মেইন জি শিখার যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু আমাদের ওই রেকর্ড কোর্সটা। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন করছিলেন যে স্ল্যাক কি, মাসুম ভাই বলছিলেন। হ্যাঁ, স্ল্যাক হচ্ছে যেমন এই ওয়েবসাইটটাতে আমি যদি সার্ভিসে ক্লিক করি, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে scrapbyardammam.com। এই দাম্মামের পরে আমি যে কোনো একটা পেজের মধ্যে বা পোস্টের মধ্যে ইউআরএলটা কী হিসাবে দেখতে চাই, এখানে তো আমি দিয়েছি সার্ভিস, আমি এখানে হইতে পারে মাই সার্ভিস, ধরেন আমি অ্যাবাউট আসের মধ্যে ক্লিক করলাম, আমি কিন্তু ক্লিক করছি অ্যাবাউট আসের মধ্যে। হ্যাঁ, এইখানে তো অ্যাবাউট আস আসে না, আসছে কোনো, এখানে আসছে কি, এটা যদি এরকম অ্যাবাউট আস তাইলে ঠিক ছিল, কিন্তু এখানে তো আস শব্দটা আসে নাই, আসছে কি শুধু অ্যাবাউট আসছে। এই বিষয়টা হচ্ছে স্ল্যাক, মানে হচ্ছে আপনি যে কোনো একটা পেজের নাম কি দিবেন এখানে, মানে ইউআরএলটা কি হবে, সেটা পেজ হইতে পারে, পোস্ট হইতে পারে, ওই বিষয়টাকেই বলা হয় স্ল্যাক। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এনি কোশ্চেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নিগার সুলতানা, সবাই বুঝতে পারছে। জি ভাইয়া, সবাই তো বুঝছে, আপনি বুঝছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ, আমি তো সবার আগে বুঝে ফেলি। আপনি তো এই ক্লাসের আদু ভাই, আপনি তো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। আদু ভাই হয়ে কিন্তু আর থাকতে পারবেন না, ব্যস্ততা সবারই আছে। আপনি কালকে আগের, কিন্তু আমার কালকে আরেকটা ক্লাস আছে। কোথায়? না, আচ্ছা, বুঝতে পারছি। কালকে শনিবার আমার ক্লাস আছে না। হ্যাঁ জি, তো আপনার ব্যস্ততার কারণে কিছু ক্লাস আপনার মিস হয়েছে, সেই ক্লাসগুলো এখানে রিকভার করতেছেন, কিন্তু এইবারও যেন মিস না হয়। এইবার মিস হলে কিন্তু নেক্সটে কিন্তু আমার আর কোনো লাইভ কোর্স নাই, আমাকে আর লাইভে পাওয়া যাবে না। এইটাই হচ্ছে আমার, আই থিঙ্ক হয়তো 2 বছর 6 মাস 9 মাস আমার যদি কোনো সময় মন চায় যে আমি স্টুডেন্টদের সাথে কথা বলবো, সেক্ষেত্রে হয়তো আমি লাইভ ক্লাসের ব্যবস্থা আবার করতে পারি, বাট এইটাই হচ্ছে আমার লাস্ট লাইভ ক্লাস। তবে ভয় পাওয়ার কিছু নাই, সাপোর্ট আজীবন পাবেন।